আপনার এই ঢাকা থেকে কি করে লোকে যাবে কলকাতায়? কোনো ব্রিজ নাই, কিছু নাই, রাস্তা নাই, ঘাট নাই। সুতরাং শিক্ষার জন্য তারা প্রেস করা শুরু করলো, যার ফলশ্রুতিতে আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়। সুতরাং যারা এইটার ইয়েতে মানে এটার প্রতিষ্ঠাতার পিছনে যারা অবদান রেখেছেন তাদেরকে আমাদের শ্রদ্ধাভরে স্মরণ করতে হবে। এবং 1921 সালে এটা স্থাপিত হওয়ার পরপরই কিন্তু এখানে একটা মুসলিম ইন্টালেকচুয়াল, কালচারাল, সোশ্যাল রিফর্মস এর মুভমেন্টের মতো শুরু হয় এবং অনেকগুলি ম্যাগাজিন এবং পিরিয়ডিক্যালস বের হয়। আমি জানি না আমাদের ঢাকার ন্যাশনাল লাইব্রেরিতে ওই সমস্ত পিরিয়ডিক্যালস গুলি আছে কিনা। এখানে একটা সংস্থা তৈরি হয়, মুক্ত চিন্তা সংস্থা, মানে মুক্ত বুদ্ধি চর্চা কেন্দ্র। এবং আর একটা জিনিস যেখানে শুরু হয় সেটা হলো মুসলিম সাহিত্য সংস্থা। এই মুসলিম সাহিত্য সংস্থা কিন্তু ইয়ারলি কনফারেন্স হতো, যেখানে মুসলমানদের এডুকেশনের ব্যাপারে তারা বক্তব্য রাখতো। এই যে স্ট্যাটিস্টিক্স গুলি উনি দিলেন যে কতজন মুসলিম ছাত্র কোথায় ভর্তি হতে পেরেছে, কোথায় পারে নাই রীতিমতো। এবং সবচেয়ে ইন্টারেস্ট ছিল এখানে মহিলা আছে, এখানে মহিলা স্টুডেন্ট আছে, তাদের জন্য এবং বাকি সব ছাত্রদের সঙ্গে আমার কাছে ছাত্রছাত্রী মহিলার পুরুষ একই। এখন সেখানে কিন্তু বেগম রোকেয়া, মনে রেখো, এই সাহিত্য সংস্থা কিন্তু উনি যেতেন, অ্যাটেন্ড করতেন কিন্তু কিসের জন্য? নারীর অধিকারের কথা বলতে। সেই সময় ওই সময় যখন 1926-এ যখন এখানে একটা ফ্লারি অফ ইন্টালেকচুয়াল অ্যাক্টিভিজম এখানে শুরু হয়েছিল, সেই সময় থেকে শুরু করে বেগম রোকেয়া রেগুলার যেতেন নারীর অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে কথা বলতে। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রছাত্রীরা এখানে আছেন তাদেরকে আমি আর একবারও বলবো যে তোমাদের উপরে অনেক কাঁধে কিন্তু অনেক গুরুভার। কারণ উত্থান পতন, রাজনৈতিক উত্থান পতন, নানা রকম আনফরচুনেট ঘটনার দ্বারা যে বিশ্ববিদ্যালয়টা, যেখান থেকে আমাদের অনেক পলিটিক্যাল লিডার, শেরে বাংলা ফজলুল হকের মতো লিডার, অনেক সায়েন্টিস্ট, অনেক ইকোনমিস্ট, অনেক টিচার, অনেক বরেণ্য ব্যক্তি, প্রফেসর ইউনূসের মতো লোক এখান থেকে, ফিরোজের মতো লোক এখান থেকে বেরিয়েছে। সুতরাং এই ইউনিভার্সিটি আনফরচুনেটলি কিন্তু রেটিং এখন বেশি ভালো নাই ওয়ার্ল্ড ওয়াইড। এই রেটিংটাকে তোমাদের ইয়ে করতে হবে, আবারও তোমাদের বুদ্ধিবৃত্তির চর্চা। এবং আমি মনে করি 24-এর আপরাইজিং এর পরে বা রেভলিউশনারির পরে যে নতুন চিন্তাধারা, যে জাতীয় মুক্তি, এই যেরকম এই সেমিনারটা আমি বললাম ওকে, যেটা একটা খুবই যুগোপযোগী একটা আলোচনা সভা। এবং এই মুক্ত বুদ্ধি চর্চা, গবেষণা, সায়েন্স ছাড়া কিন্তু ইউনিভার্সিটির কোনো মান নাই। আর সবচেয়ে বড় কথা, সৈয়দ আহমদ যে কথা বলেছিলেন যে আমাদের বিজ্ঞান শিখতে হবে ওয়েস্টার্ন এডুকেশনের সঙ্গে, আজকের যুগে আমাদের শিখতে হবে টেকনোলজি। টেকনোলজি না শিখলে পারে কিন্তু আমরা সমস্ত কম্পিটিশন, গবেষণা, বিজ্ঞান অন্যান্য একাডেমিক সাবজেক্টের চর্চার সঙ্গে সঙ্গে আমাদের টেকনোলজির উপরে এমফেসিস দিতে হবে। কারণ এই পরবর্তী যে বিশ্ব ব্যবস্থা আসছে, দ্বিতীয় মহাযুদ্ধের পরে যে বিশ্ব ব্যবস্থা এসেছে, সেই বিশ্ব ব্যবস্থা কিন্তু ভেঙে পড়ছে। এখন যে বিশ্ব ব্যবস্থা আছে এখানে কিন্তু জিওপলিটিক্স নিয়ে কোনো কম্পিটিশন হবে না, এখানকার কম্পিটিশন হবে টেকনোলজির কম্পিটিশন। এমনকি কোন আর্মি কতদূর প্রযুক্তি আহরণ করতে পেরেছে তার উপরে তাদের নির্ভর করবে জয় পরাজয়। সুতরাং নতুন বাংলাদেশে আমি আমার ছাত্র ভাই বোন, আমার ছেলেদের মতো যাই হোক, এদেরকে বলবো যে তোমাদের ইউনিভার্সিটিকে নতুন বাংলাদেশের উপযুক্ত করে তোমরা গড়ে তোলো। পড়াশোনা, বুদ্ধিবৃত্তির চর্চা, গবেষণা না ছাড়া আমরা কোনোদিনও এই পৃথিবীতে মাথা তুলে দাঁড়াতে পারবো না। ওয়ান্স মোর আমি কংগ্রাচুলেশন জানাই যারা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পেরেছে, তাদের মেধার ভিত্তিতে তারা সেই মেধার উপযুক্ত আপনার ব্যবহার করবে এবং এই বিশ্ববিদ্যালয়কে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাবে। ধন্যবাদ।